2026 সালে সরকারি ব্যাংকিং এক্সামসের জন্য প্রিপারেশন নেওয়া কিভাবে শুরু করব অথবা স্টার্ট করব, এই প্রশ্নটা অথবা এই কোশ্চেনটা প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসদের মনের মধ্যে থাকে যখন তারা ডিসাইড করে যে তারা সরকারি ব্যাংকিং এক্সামসের জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করবে অথবা প্রস্তুতি নেওয়া শুরু করবে। তো বন্ধুরা, আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে 2026 সালে সরকারি ব্যাংকিং এক্সামসের জন্য কিভাবে প্রিপারেশন স্টার্ট করা উচিত সেই সম্বন্ধে একদম ডিটেল ওয়েতে আলোচনা করে দেবো। দেখো বন্ধুরা, যত আমাদের সরকারি ব্যাংকিং এক্সামসের পরীক্ষা হয়, সে আইবিপিএস পিওই হোক, আইবিপিএস ক্লার্কই হোক, এসবিআই পিও হোক, এসবিআই ক্লার্ক হোক, আরআরবি পিও হোক, আরআরবি ক্লার্ক হোক, ইভেন আমি আরবি অ্যাসিস্ট্যান্টও যদি নিয়ে নিই, প্লাস যত আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা হয়, যেমন ইএসআইসির পরীক্ষা, ইপিএফওর পরীক্ষা, এলআইসির পরীক্ষা, এনআইএসএল এর পরীক্ষা, ওআইসিএল এর পরীক্ষা, এই সমস্ত পরীক্ষাগুলোরই এক্সাম প্যাটার্ন এবং এক্সাম সিলেবাস একদম সেম টু সেম হয়। অর্থাৎ বুঝতেই পারছো যে সারা বছর ধরে আমাদের কত ব্যাংকিং এক্সামসের পরীক্ষা হয়, কত সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা হয়, এবং প্রত্যেকটা সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষারই যদি সিলেবাস একদম সেম থাকে এবং এক্সাম প্যাটার্ন একদম সেম থাকে, অর্থাৎ প্রিপারেশন তোমাকে শুধু একবারই করতে হবে এবং এই একবার প্রিপারেশনে তুমি কত পরীক্ষা দিতে পারবে, কত চান্স পাবে পরীক্ষা দেওয়ার। এবং বন্ধুরা, যত আমাদের সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা হয় সেটা মেনলি দুটো ক্যাটাগরিতে কন্ডাক্ট করানো হয়। প্রথম ক্যাটাগরিটা হলো ক্লেরিক্যাল লেভেল এক্সামস, অর্থাৎ ক্লার্ক পদের জন্য পরীক্ষা, এবং দ্বিতীয় নম্বর হলো অফিসার লেভেলের এক্সামস, যেটাকে আমরা পিও লেভেলের এক্সামস বলি, অর্থাৎ পিও স্ট্যান্ডস ফর প্রবেশনারি অফিসার লেভেল পোস্ট। তো এই দুটো ক্যাটাগরিতে তোমাদের যত সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা হয় সেগুলো কন্ডাক্ট করানো হয়। এবার যত ক্লেরিক্যাল লেভেলের এক্সামস হয়, অর্থাৎ যেগুলো ক্লার্ক পদের জন্য নিয়োগ হয়, সেটা মেনলি দুটো স্টেজে কন্ডাক্ট করানো হয়। প্রথমটাকে আমরা বলি প্রিলিমসের পরীক্ষা এবং দ্বিতীয়টাকে বলি আমরা মেন্সের পরীক্ষা। অন্যদিকে যত অফিসার লেভেলের পরীক্ষা কন্ডাক্ট করানো হয়, অর্থাৎ যেগুলোকে পিও লেভেলের এক্সামস বলে, সেটা মেনলি তিনটে স্টেজে কন্ডাক্ট করানো হয়। অর্থাৎ সবার প্রথমে তোমাদের প্রিলিমসের পরীক্ষা হবে, তারপর মেন্সের পরীক্ষা হবে এবং সবার শেষে তোমাদের ইন্টারভিউ হবে এবং তারপর তোমরা তোমাদের ফাইনাল সিলেকশন পাবে। তো ন্যাচারালি বুঝতেই পারছো, যত ক্লেরিক্যাল লেভেলের এক্সামস হয় এবং যত অফিসার লেভেলের এক্সামস হয়, সেখানে মেনলি একটা জিনিসেই বিশাল বড় একটা ডিফারেন্স থাকে, যে যত আমাদের ক্লেরিক্যাল লেভেল পোস্টের পরীক্ষা হয় সেখানে কোনো ইন্টারভিউ হয় না, অন্যদিকে যত অফিসার লেভেলের পরীক্ষা হয় সেখানে ইন্টারভিউ কন্ডাক্ট করানো হয়। অর্থাৎ লাস্ট স্টেজে তোমাকে ইন্টারভিউ দিয়ে তারপর তুমি তোমার ফাইনাল সিলেকশন পাবে। এবার যত আমাদের ক্লেরিক্যাল লেভেলের পরীক্ষা হয় এবং যত অফিসার লেভেলের পরীক্ষা হয়, এবং তুমি ব্যাংকের যে কোনো পরীক্ষা তুলে দেখে নিতে পারো, প্রত্যেকটা পরীক্ষারই সিলেবাস একদম সেম টু সেম থাকে। এবং এইটা এত বড় মাপের একটা অ্যাডভান্টেজ, অর্থাৎ যদি কোনো স্টুডেন্ট অথবা অ্যাসপিরেন্ট এইটা ঠিক করে নেয় যে আমি সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করব, তাহলে সে অফিসার লেভেল পরীক্ষাগুলো দিতে পারবে, সাথে সাথে ক্লেরিক্যাল লেভেল এক্সামসগুলো দিতে পারবে, কারণ সিলেবাস তো সেমই থাকে। এবং সমস্ত সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার সিলেবাসই আমাদের একদম এক্স্যাক্টলি সেম টু সেম থাকে, সেখানে কোনো পার্থক্য থাকে না, কোনো ডিফারেন্স থাকে না। তো যত সরকারি ব্যাংকের প্রিলিমসের পরীক্ষা হয়, সে তুমি ক্লেরিক্যাল লেভেলের প্রিলিমসের পরীক্ষাই নাও, চাই অফিসার লেভেলের প্রিলিমসের পরীক্ষাই নাও না কেন, মেনলি আমাদের তিনখানা সাবজেক্ট পড়তে হয়, তিনখানা সাবজেক্ট আমাদের পরীক্ষায় থাকে। অর্থাৎ সবার প্রথমে তোমাদের অঙ্ক পড়তে হবে, যেটাকে আমরা ম্যাথামেটিক্স পোর্শন বলি, দ্বিতীয় নম্বরে তোমাদের রিজনিং পড়তে হবে এবং 3 নম্বর পোর্শনে তোমাদের ইংলিশ পড়তে হবে। এই তিনটে সাবজেক্ট আমাদের প্রিলিমসের পরীক্ষায় থাকে, সে তুমি ক্লেরিক্যাল লেভেলের প্রিলিমসের পরীক্ষায় দাও, চাই অফিসার লেভেলের প্রিলিমসের পরীক্ষায় দাও না কেন। এবং সরকারি ব্যাংকের যত মেন্স পরীক্ষা হবে সেখানে মেনলি আমাদের 4খানা সাবজেক্ট পড়তে হয়। সবার প্রথমে ম্যাথস থাকবে, তারপর রিজনিং থাকবে, তারপর ইংলিশ থাকবে এবং 4 নম্বর পোর্শনে জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের পড়তে হয়। কিছু কিছু ব্যাংকিং এক্সামে তোমাদের কম্পিউটার এজ এ সাবজেক্টও পড়তে হবে, সমস্ত ব্যাংকিং এক্সামসে কম্পিউটার থাকে না, কিন্তু মেনলি এই 4খানা সাবজেক্টের যে নাম নিলাম, এই চারটে সাবজেক্ট সমস্ত ব্যাংকিং এক্সামে তোমাদের লাগবে, বিশেষ করে তোমরা যখন মেন্সের পরীক্ষা দিতে যাবে। এবার যখনই আমি ম্যাথামেটিক্স পোর্শনের সিলেবাসের কথা বলবো, তো বন্ধুরা, যত আমাদের সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা হয় সেখানে ম্যাথামেটিক্স পোর্শনের মধ্যে মেনলি আমাদের এরিথমেটিক থাকে, ডিআই থাকে এবং মিসলেনিয়াস পোর্শন থাকে। এরিথমেটিকের চ্যাপ্টারগুলো তোমরা সবাই ক্লাস 9-10-এ পড়ে এসছো এবং যত সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা তোমরা দেবে, সমস্ত ব্যাংকিং এক্সামে ক্লাস 9-10-এর সিলেবাসের ওপরই পরীক্ষা হয়। এবং যে জিনিসগুলো তোমরা অলরেডি ক্লাস 9-10-এ শিখে এসছো, যেমন অঙ্কের এরিথমেটিকের মধ্যে তোমরা রেশিও প্রপোর্শন চ্যাপ্টার শিখে এসছো, তো রেশিও প্রপোর্শন আমাদের ব্যাংকিং এক্সামে থাকে। পার্সেন্টেজ তোমরা শিখে এসছো, যেটাকে আমরা শতকরা বলি, তো সেটাও ব্যাংকিং এক্সামে থাকে। প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ক্ষতি তোমরা শিখে এসছো, সেটাও আমাদের ব্যাংকিং এক্সামে থাকে। তারই সাথে সাথে ডিসকাউন্টও থাকে। এসআই অর্থাৎ যেটাকে সরল সুদ, যেটাকে আমরা সিম্পল ইন্টারেস্ট বলি, সেটাও তোমরা পাবে। সিআই অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্টের চ্যাপ্টারও এখানে তোমরা দেখতে পারবে। টাইম অ্যান্ড ওয়ার্কের চ্যাপ্টারও দেখতে পারবে, টাইম স্পিড ডিস্টেন্সও দেখতে পারবে, বোটস অ্যান্ড স্ট্রিমসও দেখতে পারবে, নাম্বার সিস্টেম দেখতে পারবে। তো এই সমস্ত জিনিসগুলো তোমরা অলরেডি ক্লাস 9-10-এ কভার করে এসছো, 9-10-এ পড়ে এসছো। এবং যেহেতু সমস্ত ব্যাংকিং এক্সামসের সিলেবাস আমাদের ক্লাস 9-10-এর ওপর থাকে, ওই জন্য সমস্ত সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষায় যে কোনো গ্র্যাজুয়েট অ্যাপ্লাই করতে পারে, যে কোনো স্ট্রিম থেকে যে কোনো গ্র্যাজুয়েট অ্যাপ্লাই করতে পারবে।
অর্থাৎ তুমি যদি তোমার যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলেই তুমি যে কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো ন্যাচারালি বুঝতেই পারছো, অঙ্কের যে সমস্ত চ্যাপ্টারগুলোর নাম নিলাম সেই সমস্ত চ্যাপ্টারগুলো অলরেডি তোমরা ক্লাস 9-10-এ কভার করে এসছো। কিন্তু স্কুল লেভেলে যেরকমভাবে তোমরা পড়াশোনা করতে, অর্থাৎ স্কুল লেভেলে যেরকমভাবে অঙ্কগুলো শেখানো হতো, সেই রকমভাবে তোমরা যদি সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষায় অঙ্কগুলোকে সলভ করো তাহলে কোনো দিনও টাইমের মধ্যে বেশি কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারবে না। এবং এই জিনিসটা তোমাদের সবার প্রথমে জানতে হবে, সবার প্রথমে বুঝতে হবে যে যত সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা আমাদের হয় সেখানে টাইম আমাদের হাতে ভীষণ কম থাকে, ভীষণ লিমিটেড থাকে। এবং যেখানে সময় আমাদের হাতে লিমিটেড থাকবে সেইখানে যে কোনো সাবজেক্টের ওপর টেকনিক অফ সলভিং তোমাকে শিখতে হবে। এবং সবথেকে বেশি টেকনিক অফ সলভিং দরকার পড়ে ম্যাথস এবং রিজনিং সেকশনে। কারণ ম্যাথস এবং রিজনিং সেকশনে যে স্টুডেন্ট টেকনিক অফ সলভিংয়ের ওপর ভালো করে ফোকাস করবে, যে স্টুডেন্ট প্রত্যেকটা চ্যাপ্টারের টেকনিক অফ সলভিং জানবে, সে অনেক কোশ্চেন অনেক কম সময় করে বেরিয়ে যাবে এবং ন্যাচারালি তার অ্যাটেম্প্ট অনেক বাড়বে, তো ন্যাচারালি তার মার্কস অনেক বেড়ে যাবে এবং সে খুব ইজিলি কাট অফ ক্লিয়ার করে যাবে। যে কোনো সরকারি ব্যাংকের প্রিলিমসের পরীক্ষার কথা যদি বলি তো সেইখানে আমাদের অঙ্কের সেকশনের মধ্যে 35টা কোশ্চেন মাত্র 20 মিনিটে সলভ করতে হয়। তো ন্যাচারালি বুঝতেই পারছো, 35টা কোশ্চেন যদি 20 মিনিটে নামাতে হয় তোমাকে, তাহলে এক একটা কোশ্চেনের জন্য তুমি 30 থেকে 32 সেকেন্ডের মতোই টাইম পাবে, তার বেশি তুমি সময় পাবে না। এবং সেই 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে তোমাকে সেই কোশ্চেনটা পড়তে হবে, দেখতে হবে, লিখতে হবে, সলভ করতে হবে, অপশান মার্ক করতে হবে, তারপর নেক্সট কোশ্চেনে যেতে হবে। তো ন্যাচারালি যদি তুমি তোমার অ্যাটেম্প বাড়াতে চাও তাহলে তোমাকে টেকনিক অফ সলভিং শিখতেই হবে। এবং বন্ধুরা, প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর টেকনিক অফ সলভিং আছে। যেমন আমি যদি রেশিও প্রপোর্শন চ্যাপ্টারের কথা বলি সেখানেও টেকনিক অফ সলভিং আছে, যদি পার্সেন্টেজের কথা বলি সেখানেও টেকনিক অফ সলভিং আছে, যদি প্রফিট অ্যান্ড লসের কথা বলি সেখানেও টেকনিক অফ সলভিং আছে, যদি এসআই এর কথা বলি সেখানেও টেকনিক অফ সলভিং আছে, যদি সিআই এর কথা বলি সেখানেও টেকনিক অফ সলভিং আছে। প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর টেকনিক অফ সলভিং আছে এবং প্রত্যেকটা অ্যারিথমেটিকের চ্যাপ্টারগুলো একটার সাথে আরেকটা কানেক্টেড আছে। অর্থাৎ সমস্ত কোশ্চেন আমরা ডিরেক্ট সলভ করি না, সমস্ত কোশ্চেন আমরা বেসিক নিয়মে সলভ করি না। কিছু কিছু কোশ্চেনের জন্য আমরা অপশন এলিমিনেশন লাগাই, কিছু কিছু কোশ্চেনের জন্য আমরা ডিভিজিবিলিটি লাগাই, কিছু কিছু কোশ্চেনের জন্য আমরা ইউনিট ডিজিটের টেকনিক লাগাই। কারণ আমাদের এখানে অপশানস অ্যাভেলেবেল থাকে এবং যখনই তোমার যে কোনো কম্পিটিটিভ এক্সামে যদি অপশান অ্যাভেলেবেল থাকে সেই অপশানসগুলোকে প্রপার ওয়েতে ইউজ করা জানতে হবে, সেই অপশানগুলোকে প্রপার ওয়েতে ব্যবহার করা শিখতে হবে। এবং সেই জিনিসগুলোকে আমরা টেকনিক অফ সলভিং বলি, যে একটা চ্যাপ্টারে টেকনিক অফ সলভিং কী হওয়া উচিত। যেমন রেশিও প্রপোর্শনের চ্যাপ্টার, অথবা পার্সেন্টেজের চ্যাপ্টার, অথবা প্রফিট অ্যান্ড লসের চ্যাপ্টার, অথবা ডিসকাউন্টের চ্যাপ্টার, অথবা এসআই এর চ্যাপ্টার, অথবা সিআই এর চ্যাপ্টার, অথবা অ্যাভারেজের চ্যাপ্টার, অথবা মিক্সচারের চ্যাপ্টার, এই সমস্ত চ্যাপ্টারগুলো যেগুলো নাম নিলাম এগুলো সব রিলেটিভ কনসেপ্টের ওপর চলে। অর্থাৎ এইখানে তুমি তোমার নিজের ভ্যালু পুট করে সলভ করতে পারবে, অর্থাৎ তুমি তোমার ফ্রিডম অনুযায়ী ভ্যালু চুজ করতে পারবে। তো ন্যাচারালি যদি তুমি তোমার ফ্রিডম অনুযায়ী ভ্যালু চুজ করতে পারো তো প্রবলেমটা যত বড়ই দিক না কেন একদম কম সময়ে নেমে যাবে। এবং এই জিনিসটাকে আমরা টেকনিক অফ সলভিং বলি। এই জিনিসগুলোই তোমাদেরকে শিখতে হবে যেগুলো স্কুলে শেখানো হয় না, যাতে কম সময়ে আমরা প্রচুর কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারি। এবং যদি তোমাদের এটার জন্য কোনো গাইডেন্স লাগে তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই। তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না। আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষাই ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত, যাতে কোশ্চেন সলভিং টাইমটা আমরা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেম্প বাড়াতে পারি। কারণ যে কোনো ব্যাংকিং এক্সামে তুমি যে কোনো ব্যাংকিং এক্সাম তুলে নিতে পারো, সেইখানে টাইম একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট রোল প্লে করবে। যে স্টুডেন্ট আজকে টেকনিক অফ সলভিংয়ের ওপর ফোকাস করবে না সে কিছুতেই তার অ্যাটেম্প বাড়াতে পারবে না, সে যতবারই দিক না কেন। এবং যে কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য টেকনিক অফ সলভিং শেখাটা ভীষণ 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 ইম্পর্টেন্ট, কারণ কম্পিটিশনের লেভেল এখানে ভালো দেখতে পারবে তোমরা। তারই সাথে সাথে ম্যাথামেটিক্স পোর্শনে তোমরা ডিআই দেখতে পারবে, যেটাকে আমরা ডেটা ইন্টারপ্রিটেশন সেকশন বলি। এবং বিভিন্ন রকমের ডিআই এর ব্যাপারে তোমাদের আইডিয়া রাখতে হবে, বিভিন্ন রকমের ডিআই এর ব্যাপারে তোমাদের জানতে হবে। যেমন টেবিল ডিআই হয়ে গেল, লাইন ডিআই হয়ে গেল, বার ডিআই হয়ে গেল, পাই চার্ট হয়ে গেল, কেসলেট ডিআই হয়ে গেল, মিক্সড করা কোনো ডিআই হয়ে গেল, যেগুলো তোমরা মেন্সে দেখতে পারবে। যেমন কেসলেট ডিআই এর সাথে টেবিল ডিআই মিক্স করতে পারে, অথবা টেবিল ডিআই এর সাথে পাই চার্ট মিক্স করতে পারে, অথবা বার গ্রাফের সাথে লাইন গ্রাফ মিক্স করতে পারে। তো যা খুশি হতে পারে মেন্সের পরীক্ষায়। এবং যতগুলো ডিআই এর নাম নিলাম এই সমস্ত ডিআইগুলোই এরিথমেটিকের চ্যাপ্টারের ওপর বেস করে আসবে। অর্থাৎ যে স্টুডেন্ট অথবা অ্যাসপিরেন্ট এরিথমেটিক ভালো করে পড়বেন অথবা পাটিগণিত ভালো করে জানবে না, তার টেকনিক অফ সলভিং ভালো করে শিখবে না, সে কিছুতেই ডিআই তাড়াতাড়ি বানাতে পারবে না।
কারণ সমস্ত ডিআইগুলোই, যে কটা ডিআইয়ের নাম নিলাম, এগুলো হয় রেশিও প্রপোর্শন অথবা পার্সেন্টেজের ওপর থাকবে, অথবা পার্সেন্টেজ অথবা প্রফিট অ্যান্ড লসের ওপর থাকতে পারে, অথবা টাইম অ্যান্ড ওয়ার্কের ওপর থাকতে পারে। যেমন মেন্স লেভেলে যখনই তোমরা কোনো ডিআই সলভ করবে তখনই দেখবে এরিথমেটিকের চ্যাপ্টারগুলোর ওপর ডিআই আসছে। যেমন টাইম অ্যান্ড ওয়ার্কের ওপর ডিআই দিতে পারে, পোর্টস অ্যান্ড স্ট্রিমসের উপর ডিআই দিতে পারে, টিএসডি টাইম স্পিড ডিস্টেন্সের উপর ডিআই ছাড়তে পারে, অ্যাভারেজের উপর ডিআই হতে পারে, মিক্সচারের উপর ডিআই দিতে পারে। তো বিভিন্ন রকম চ্যাপ্টারের ওপর তোমাদের ডিআই আসবে। তো সবার প্রথমে তোমাদের টার্গেট থাকা উচিত এরিথমেটিককে ভালো করে শেষ করা এবং তারপর ডিআইতে হাত দেওয়া। এবং 3 নম্বর পোর্শন যেটা আমাদের অঙ্কে থাকে সেটা হলো মিসলেনিয়াস পোর্শন। এবং মিসলেনিয়াস পোর্শনের মধ্যেও তোমাদের টেকনিক অফ সলভিং শিখতে হবে, যে মিসলেনিয়াস পোর্শনের মধ্যে সিম্পলিফিকেশন কীভাবে তাড়াতাড়ি সলভ করতে হয়, কীভাবে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে হয়। যখনই তোমরা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাবে তো সেইখানে আমরা সাইন রুল লাগাই। কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা ডাইরেক্ট কোনো দিনও সলভ করি না, কোনো দিনও বানাই না। এবং এই সমস্ত জিনিসগুলোর ব্যাপারে আইডিয়া তোমাদের রাখতে হবে। তারই সাথে সাথে এখানে তোমরা নাম্বার সিরিজ দেখতে পারবে, মিসিং নাম্বার সিরিজ কীভাবে সলভ করতে হয়, কীভাবে গ্যাপ ভ্যালু তাড়াতাড়ি তুলতে হয়। এবং তারই সাথে সাথে রং নাম্বার সিরিজও এখানে তোমরা দেখতে পারবে, যে কোনো সিরিজের মধ্যে রং নাম্বার সিরিজকে কীভাবে আইডেন্টিফাই করতে হয়, কীভাবে তাড়াতাড়ি আইডেন্টিফাই করব। এই জিনিসগুলোর টেকনিক অফ সলভিং তোমাদেরকে শিখতে হবে, তোমাদেরকে জানতে হবে। এবং তারই সাথে সাথে যদি রিজনিং সেকশনের কথা বলি, তো যত আমাদের সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা হয় সেখানে রিজনিং সেকশনকে আমি দুটো পার্টে ভাগ করেছি। প্রথম পার্ট হলো মিসলেনিয়াস পোর্শন এবং দ্বিতীয় নম্বর পার্ট হলো পাজল সেকশন। বন্ধুরা, যখনই তোমরা কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে, সবার প্রথমে রিজনিং পোর্শনে যত মিসলেনিয়াস পোর্শন আছে সেগুলোকে ভালোভাবে শিখতে হবে। অর্থাৎ যেগুলো ওয়ান লাইনারওয়ালা কোশ্চেন, যেমন চাইনিজ কোডিং ডিকোডিংয়ের কোশ্চেন, ইনইকুয়ালিটির কোশ্চেন, অ্যালফা নিউমেরিক সিরিজের কোশ্চেন, এই যে কটা চ্যাপ্টারের নাম নিলাম এগুলো সব আমরা মুখে মুখে বানাই। এবং এগুলোর টেকনিক অফ সলভিংয়ের ব্যাপারে তোমাদের ভালো আইডিয়া রাখতে হবে। আজকে যে স্টুডেন্ট অথবা অ্যাসপিরিয়েন্ট চাইনিজ কোডিং ডিকোডিংয়ের কোশ্চেন যদি লিখে লিখে বানায় তাহলে তো সে প্রচুর সময় নিয়ে নেবে সেটা সলভ করতে। অথবা যদি কোনো স্টুডেন্ট ইনইকুয়ালিটির কোশ্চেন যদি লিখে লিখে বানায় তাহলে তো প্রচুর টাইম নিয়ে নেবে সেটাকে সলভ করতে। অথবা যদি কেউ আলফা নিউমেরিক সিরিজ লিখে লিখে বানায় তাহলে সে অনেক সময় নিয়ে নেবে, তাহলে বাকি কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট করবে কখন? তো সেই জিনিসগুলোর জন্য টাইম তো রাখতে হবে। তার জন্যে এই সমস্ত মিসলেনিয়াস পোর্শন যেগুলোর নাম নিলাম এগুলো সব মুখে মুখে বানানো শিখতে হবে এবং তারও আলাদা টেকনিক অফ সলভিং আছে। তারই সাথে সাথে এখানে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের কোশ্চেনও দেখতে পারবে, ডিস্টেন্স ডাইরেকশনের কোশ্চেন দেখতে পারবে, ব্লাড রিলেশনের কোশ্চেন দেখতে পারবে। এবং এই সমস্ত জিনিসগুলো আমাদের মিসলেনিয়াস সেকশন ক্যাটাগরির মধ্যে পড়ে। এবং তারই সাথে সাথে হলো পাজল সেকশন। বন্ধুরা, পাজলসের ব্যাপারে খুব ভালো আইডিয়া রাখবে, কারণ যে কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য যখন তুমি প্রিপারেশন নিচ্ছ এবং যখন রিজনিং সেকশনকে অ্যাটেম্প্ট করছো সেখানে পাজল আসবেই আসবে। অর্থাৎ যখনই তোমরা রিজনিং সেকশনকে অ্যাটেম্প্ট করবে সেইখানে পুরো পেপারের মধ্যে 4 থেকে 5খানা পাজল তোমরা দেখতে পারবে এবং এক একটা পাজলের এগেনস্টে 5খানা করে কোশ্চেন পাবে। তো অর্থাৎ 4খানা পাজল যদি তোমাদের পরীক্ষা আসে অর্থাৎ 20খানা কোশ্চেন পাজলের থেকেই আসবে। অথবা যদি 5খানা পাজল চলে আসে তাহলে 5 × 5 25 নম্বর তোমরা রিজনিং সেকশনে শুধু পাজল থেকেই পাবে। তো বিভিন্ন টাইপের পাজলের ব্যাপারে তোমাদের আইডিয়া রাখতে হবে। অর্থাৎ ফ্লোর বেসড পাজল কীভাবে সলভ করতে হয়, অথবা বক্স বেসড পাজল কীভাবে সলভ করতে হয়, অথবা শেলফ বেসড পাজল কীভাবে সলভ করতে হয়, মান্থ বেসড পাজল কীভাবে সলভ করতে হয়, উইক বেসড পাজল কীভাবে সলভ করতে হয়, সিনিয়রিটি বেসড পাজল কীভাবে সলভ করতে হয়, তারই সাথে সাথে ফ্ল্যাট অ্যান্ড ফ্লোর বেসড পাজল কীভাবে সলভ করতে হয়, ভ্যাকেন্ট ফ্লোরের পাজল কীভাবে সলভ করতে হয়, লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট কীভাবে সলভ করতে হয়, সার্কুলার অ্যারেঞ্জমেন্ট কীভাবে সলভ করতে হয়, প্যারালাল রোয়ের অ্যারেঞ্জমেন্ট কীভাবে সলভ করতে হয়, প্যারালাল রোতে যদি নর্থ এবং সাউথ না দিয়ে যদি ইস্ট আর ওয়েস্ট দেয় তাহলে সেইটাকে কীভাবে সলভ করতে হয়, অর্থাৎ ইস্ট এবং ওয়েস্টটাকে কীভাবে নর্থ এবং সাউথে কনভার্ট করে নিয়ে বানাতে হয়। এই সমস্ত জিনিসগুলোর টেকনিক অফ সলভিং তোমাদেরকে ভালো করে শিখতে হয়, ভালো করে জানতে হবে। আনসার্টেন লিনিয়ারও কীভাবে বানাতে হয়, আনসার্টেন সার্কুলার কীভাবে বানাতে হয়, আনসার্টেন ফ্ল্যাট অ্যান্ড ফ্লোর বেসড পাজল যেটা মেন্সে তোমাদের আসবে সেটা কীভাবে বানাতে হয়, সেটার টেকনিক অফ সলভিং কী। তো ন্যাচারালি এই সমস্ত জিনিসগুলোর ব্যাপারে যখন তোমাদের আইডিয়া ক্লিয়ার থাকবে তখনই তোমরা রিজনিং সেকশনে প্রচুর নম্বর তুলতে পারবে। তারই পাশাপাশি যদি ইংলিশ সেকশনের কথা বলি তো বন্ধুরা, যত আমাদের সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা হয় সেখানে ইংলিশ সেকশনের মধ্যে মেনলি দুটো জিনিস তোমরা দেখতে পারবে। একটা হলো গ্রামার পোর্শন এবং আরেকটা হলো আরসি পোর্শন যেটাকে রিডিং কম্প্রিহেনশন বলে, এবং তারই সাথে সাথে ক্লজ টেস্টের পোর্শন যেটাকে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্যাসেজ বলি। তো গ্রামার পোর্শনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট বুকস যেটা তোমরা ফলো করতে পারো সেটা হলো অবজেক্টিভ জেনারেল ইংলিশ বাই এসপি বুকসি। এই বইটার মধ্যে সমস্ত জিনিস তোমরা একদম সামারি ফরম্যাটে পেয়ে যাবে। তো তোমাদের নিজেদের নোট কিচ্ছু বানাতে হবে না, শুধু চ্যাপ্টার ওয়াইজ খুব সুন্দরভাবে পরপর কভার করে যাবে। অর্থাৎ সবার প্রথমে তোমরা দেখতে পারবে টেন্সেসের চ্যাপ্টার থাকবে, তারপর তোমরা দেখতে পারবে ভয়েসের চ্যাপ্টার থাকবে, তারপর দেখতে পারবে মোডালসের চ্যাপ্টার থাকবে। এই অনুযায়ী পরপর তোমাদেরকে কোশ্চেন সলভ করে যেতে হবে এবং প্রচুর এরার কারেকশনের কোশ্চেন তোমরা এখানে দেখতে পারবে যেটা ব্যাংকিং এক্সামে আমাদের আসে। অর্থাৎ যে কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা যখন তুমি তুলবে সেখানে গ্রামার পোর্শনের মধ্যে এরার কারেকশনের কোশ্চেন পাবে। তারই সাথে সাথে এখানে ওয়ার্ড সোয়াপিংয়ের কোশ্চেন পাবে, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড সেই সেন্টেন্সের মধ্যে কোন জায়গায় কী বসবে সেটাও তোমাকে জানতে হবে। অর্থাৎ কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ডটাকে সোয়াপ করবো যাতে পুরো সেন্টেন্সের একটা কমপ্লিট মিনিং পাওয়া যায়, কমপ্লিট একটা নলেজ পাওয়া যায়, এই সম্বন্ধেও তোমাকে আইডিয়া রাখতে হবে।
তারই পাশাপাশি যদি আরসি সেকশনের কথা বলি, তো যত রিডিং কম্প্রিহেনশন আমাদের ব্যাংকিং এক্সামে আসে, সেই সমস্ত রিডিং কম্প্রিহেনশনগুলোকে তাড়াতাড়ি কীভাবে পড়তে হয়, সেখানে কীভাবে স্কিমিং টেকনিক লাগাতে হয়, এবং স্কিমিং টেকনিকের ব্যাপারে অনেকেরই কোনো আইডিয়া নেই, অনেকেরই কোনো নলেজ নেই। কিন্তু স্কিমিং টেকনিক যদি তুমি না ইউজ করো, যদি তুমি পুরো প্যাসেজকে সুন্দরভাবে পরপর পড়ে যাও, তাহলে অত সময় আমাদের হাতে কোথায়? তো ন্যাচারালি সেখানে তোমায় স্কিমিং টেকনিক শিখতে হবে, যে প্রথম প্যারাগ্রাফটা খুব ভালো করে পড়বো, তারপরের প্যারাগ্রাফটা ওপর পড়বো, তারপরের প্যারাগ্রাফটা ওপর পড়বো, অর্থাৎ শুধু কিওয়ার্ডগুলোকে আমরা এখানে তুলবো, বাকি যে সমস্ত ওয়ার্ডগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে দেবো। লাস্টের যে প্যারাগ্রাফটা, অর্থাৎ প্যারাগ্রাফটা যেটা দিয়ে শেষ হচ্ছে, প্যারাগ্রাফের যে কনক্লুশনটা, সেটা কি বলতে চায় সেটাকে খুব ভালোভাবে পড়বো, এবং এই টেকনিকগুলোকে স্কিমিং টেকনিক বলা হয়। এবং আরসি যদি তোমরা ফাস্ট করতে চাও, ফাস্ট সলভ করতে চাও, তাহলে একটা করে ডেইলি বেসিসে ইংলিশের নিউজ পেপার তোমরা পড়বে। সব থেকে ভালো হয় যদি তোমরা দ্য হিন্দু নিউজ পেপার পড়তে পারো, কারণ দ্য হিন্দু নিউজ পেপার ভীষণ 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 এফেক্টিভ যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। যদিও বা দ্য হিন্দু পেপারের দামটা একটু বেশি, কিন্তু দ্য হিন্দুর কোয়ালিটি এত ভালো যে দ্য হিন্দু নিউজ পেপার যদি তুমি রেগুলার বেসিসে পড়তে পারো, ইভেন দ্য হিন্দু নিউজ পেপার সবার লোকালিটিতে অ্যাভেলেবেল হবে না। তো যাদের লোকালিটিতে অ্যাভেলেবেল যদি না থাকে, তোমরা দ্য হিন্দু নিউজ পেপারটা অনলাইনে সাবস্ক্রিপশন নিয়ে তোমরা পড়তে পারো। কিন্তু দ্য হিন্দু নিউজ পেপারটা ওয়ান অফ দ্য বেস্ট নিউজ পেপার, এবং এই জিনিসটা আমিও পড়েছিলাম যখন তোমাদের মতোই প্রিপারেশন করছিলাম। তো আমি দ্য হিন্দু নিউজ পেপার থেকেই পড়তাম, এবং দ্য হিন্দু নিউজ পেপার যদি তোমরা রেগুলার বেসিসে পড়ো, তো তোমরা দেখবে যে সমস্ত আর্টিকেলগুলো ওখানে লেখা থাকে, একটা রেগুলার বেসিসে পড়তে এমন একটা হ্যাবিট হয়ে যায় যে প্যাসেজ আমরা খুব তাড়াতাড়ি পড়তে পারি। শুরুতে হয়তো তোমাদের সময় একটু বেশি লাগবে, কিন্তু যত তোমরা পেপারটা পড়তে থাকবে, যত পেপার পড়তে থাকবে, যত দিন যেতে থাকবে, তোমরা দেখবে যে আর্টিকেলটা শুরুতে তোমাদের পড়তে 1 ঘন্টা সময় লাগতো, সেই আর্টিকেলটাই এখন পড়তে 10 মিনিট টাইম লাগে। এবং যত তুমি ফাস্ট আর্টিকেল পড়ে বুঝতে পারবে, ততই ফাস্ট আরসি পড়ে সলভ করতে পারবে। এবং ক্লজ টেস্টের অ্যাপ্রোচও তাই হওয়া উচিত। যখনই স্টুডেন্ট অথবা অ্যাসপিরেন্ট কোনো ক্লজ টেস্টের প্যাসেজ সলভ করছে, পুরো প্যাসেজটাকে আগে ভালো করে পড়ে নেবে, তারপরে সলভ করবে। প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরা ভুলভালভাবে ক্লজ টেস্ট সলভ করে। তারা প্রথম লাইন না পড়তেই আনসারিং করা শুরু করে দিল। এরমভাবে আনসারিং করলে জীবনেও ক্লজ টেস্টের প্যাসেজ ঠিক হবে না। পুরো প্যাসেজটাকে একবার প্রপার ওয়েতে পড়বে, যে প্যাসেজটা আমাকে কী বলতে চায়, প্যাসেজটার মধ্যে নেগেটিভ কিছু ব্যাপার বলা আছে কি পজিটিভ কিছু ব্যাপার বলা আছে, এবং সেই অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড তোমাকে সিলেক্ট করতে হবে এবং তারপর অপশনগুলোকে মার্ক করতে হবে। তারই সাথে সাথে যদি জিকে পোর্শনের কথা বলি, তো বন্ধুরা যত আমাদের সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা হয়, সেখানে জিকের মধ্যে শুধু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয়। তোমাকে কোনো হিস্ট্রি পড়তে হবে না, কোনো জিওগ্রাফি পড়তে হবে না, কোনো পলিটি পড়তে হবে না, কোনো ইকোনমি পড়তে হবে না, কিচ্ছু জানতে হবে না। শুধু তুমি কারেন্ট অ্যাফেয়ার্সের উপর খুব ভালো করে ফোকাস করো, এবং সরকারি ব্যাংকিং এক্সামসের জন্য জিকে পোর্শনের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার জন্য ওয়ান অফ দ্য বেস্ট সোর্স হলো অ্যাফেয়ার্স ক্লাউডের ওয়েবসাইট। তো যারা সরকারি ব্যাংকিং এক্সামসের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, অ্যাফেয়ার্স ক্লাউডের ওয়েবসাইট তোমরা অবশ্যই ফলো করবে, এবং সেইখান থেকে কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবে, কারণ ম্যাক্সিমাম কারেন্ট অ্যাফেয়ার্স ওখান থেকেই কমন পাবে। এবং আমাদের কমন পাওয়া নিয়ে কথা, যাতে আমরা মার্কস তুলতে পারি, যাতে নম্বর তুলতে পারি। তো অ্যাফেয়ার্স ক্লাউডের ওয়েবসাইট তোমরা ডেলি বেসিসে ফলো করবে। যবে তোমাদের মেন্সের পরীক্ষা হবে, তার আগের 3 মাসের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা অ্যাফেয়ার্স ক্লাউডের ওয়েবসাইট থেকে পড়বে। তো এইভাবে একজন ক্যান্ডিডেটের প্রিপারেশন শুরু করা উচিত, এইভাবে একজন ক্যান্ডিডেটের প্রিপারেশন স্টার্ট করা উচিত। তো একদম ফুল কনফিডেন্সের সাথে, ফুল মোটিভেশনের সাথে সরকারি ব্যাংকিং এক্সামসের জন্য প্রিপারেশন করো, এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার, যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং, তার মেথড অফ সলভিং, তার ডাউট ক্লিয়ারিং প্রসেস খুব ভালো করে শিখতে পারো, এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।